আসসালামু আলাইকুম। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল থেকে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমাদের নিয়মিত সম্প্রচারটি কিছুদিন অফ ছিল। এখন থেকে আমরা নিয়মিত সম্প্রচার করব। আপনারা অবশ্যই চোখ রাখবেন মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে সর্বপ্রথম আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পান। দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যে, আমি তাও আরেকবার বলে দিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বর্তমান সময়ে তরুণ উদ্যোক্তাদের কার্যক্রম, এবং আমাদের সাথে রয়েছেন আজকে 4 জন সফল নারী উদ্যোক্তা। আমরা তাদের কাছ থেকে শুনবো জীবনে কিভাবে শূন্য থেকে শিখরে পৌঁছাইতে হয়, এবং নারী হিসাবে একজন নারীকে সমাজে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় এবং নিজের পায়ে দাঁড়াতে হয়, সেই সমস্ত গল্প আজকে করব আমাদের নারী উদ্যোক্তাদের সাথে। দর্শকবৃন্দ, আমি পরিচয় করিয়ে দিব আমাদের 4 জন অতিথিবৃন্দদের সাথে। আমাদের সাথে প্রথমে রয়েছেন সাবরিনা আক্তার পূর্বা। উনি একজন সফল নারী উদ্যোক্তা প্লাস সমাজসেবী, নারীদের নিয়ে কাজ করেন, এবং পাশাপাশি রয়েছেন ঐশী খান। আমাদের সাথে আরো রয়েছেন রোকসানা, ইয়াসমিন, নাহিদ, এবং আমাদের সাথে সর্বশেষে রয়েছেন আজমিরা খাতুন। প্রিয় দর্শক, আজকে আমাদের যে 4 জন নারী উদ্যোক্তা রয়েছেন, 4 জনই সফল নারী উদ্যোক্তা, এবং 4 জনই আপনাদেরকে বলবেন কিভাবে আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারেন এবং কিভাবে নতুন উদ্যোগের মাধ্যমে নিজেকে সমাজে এবং সকলের চোখে প্রতিষ্ঠিত করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকে অনুষ্ঠানে কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুর রহমান সুমন, এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কবির নওয়াজ রাজ, এবং আমার সাথে উপস্থাপনা সহযোগিতায় রয়েছেন রত্না রোজ, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি মৌমিতা বাগচি। দর্শকবৃন্দ, আমি এখন চলে যাব সরাসরি আলোচনা অনুষ্ঠানে, এবং পরবর্তী অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য আমার সহযোগী রত্না রোজকে আমি অনুরোধ জানাচ্ছি। রত্না রোজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ মৌমিতা বাগচি। অসংখ্য ধন্যবাদ তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আসলে অনুষ্ঠানটিকে সবসময় শেষ ফুটিয়ে তুলেছে। আর কথা না বাড়িয়ে আজকে আমি চলে যাচ্ছি আমাদের সরাসরি আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানটা ৪ জন নারী উদ্যোক্তাকে নিয়ে তারা যার, যার জায়গা থেকে একজন সফল। আবারও তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ১ম এ আমি চলে যাচ্ছি আমাদের ১ম আমাদের যে সফল নারী উদ্যোক্তা সাবরিনা আক্তার পূর্বা তুষি। সাবরিনা আক্তার পূর্বা তুষি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পারছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু অলরেডি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেওয়া হয়ে গেছে। তারপরেও আমরা আপনার মুখ থেকে আপনার পরিচয় এবং আপনি কি নিয়ে কাজ করছেন এবং আপনি কোথা থেকে কাজ করছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিনা আক্তার পূর্বা তুষি। আমি কাজ করছি কুষ্টিয়া সদর থেকে। আমি কাজ করছি বেকিং আইটেম নিয়ে। আমার পেজের নাম কেক অফ দি বেস্ট। মূলত আমি বেকিং আইটেম নিয়েই কাজ করছি। অসংখ্য ধন্যবাদ সাবরিনা আক্তার পূর্বা তুষিকে। সাবরিনা আক্তার পূর্বা তুষি আপুর কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে উদ্যোক্তা মানে কি? জি আপু, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মানুষের কল্যাণে প্রতিদিনের সম্পাদক কবির রেওয়াজ রাজ ভাইয়াকে, এবং কারিগরি সহযোগিতায় হাসানুর রহমান সুমন ভাইয়াকে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য, যেখানে আমরা নারীরা আমাদের জীবনের গল্পগুলো বলতে পারছি। অসংখ্য ধন্যবাদ। উদ্যোক্তা মানে কি বুঝায়? আপু, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে, কোনো চাকরি বা কোনো অধীনস্থ না থেকে নিজে থেকেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন, তখন তাকে উদ্যোক্তা বলা হয়। উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারেই হতে পারে, কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায়িক উদ্যোগ।
হতাশাকে আঁকড়ে ধরে নয়, জয় করে এগিয়ে যেতে হবে। ব্যর্থতাকে ভয় করে নয়, সাফল্যের জন্য যুদ্ধ করে যেতে হবে। আমরা নারী, আমরা পারি, আমাদের পারতেই হবে। আমরা কখনো হতাশার মধ্যে ডুবে যাব না, আমরা সব সময় যুদ্ধ করতে হবে। নারী মানেই তো যুদ্ধের জীবন, না? তো আমি যারা নতুন উদ্যোক্তা আছে আমি তাদেরকে বলবো, তো আপনারা কিছুতেই হতাশ হবেন না। আপনারা সব সময় মনে বল রেখে যুদ্ধ করে সাফল্যের জন্য এগিয়ে যাবেন। ইনশাল্লাহ সাফল্য লাভ করতে পারবেন। সো আপনারা অনেকেই আছেন নতুন শুরু করছেন বা ভয় করছেন, কিভাবে শুরু করব, কিভাবে আমি পথ তুলবো। তো তাদেরকে আমি বলবো, আমিও অনেক পথ পাড়ি দিয়ে আসছি, আমার জীবনেও অনেক গেছে, বাধা আসছে, তবু আমি আজ লাখপতির খাতায় নাম লিখেছি। আসলে এটা সবসময় মনে জেদ আর মনে বল রাখতে হবে, তাহলেই কিন্তু সাফল্য চূড়ায় পৌঁছাতে পারবেন। তো উদ্যোক্তা মানে কি বোঝায়, এটা আমি যে কথাটা বললাম, এটা কিন্তু সব সময় বাধা আর মনের জোর এখানে কিন্তু রাখতে হবে। আমি কিন্তু এখানে এটাই বুঝিয়েছি। ধন্যবাদ রত্না রোজ আপুকে। অসংখ্য ধন্যবাদ সাবরিনা আক্তার পূর্বা তুষিকে, যে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। তারপরেও আমি প্রথমত তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ তিনি একজন সফল নারী উদ্যোক্তা, পাশাপাশি এখন একজন লাখপতি। আলহামদুলিল্লাহ, বর্তমানে উদ্যোক্তা হয়েছেন অনেকেই, এবং তাদের মনের জোর এবং আত্মবিশ্বাসের কারণে আজ তারা অনেক দূরে এগিয়ে গিয়েছে। যেমন আমাদের মানে স্বাক্ষর রেখেছেন সাবরিনা আক্তার পূর্বা তুষি। আর যেটা তার আমি একটু অ্যাড করতে চাই, যে আসলে উদ্যোগ নেওয়া মানে উদ্যোক্তা, সেটা যে কোনো, আমি এই যে আজকে আমি যে উদ্যোক্তা হয়েছি, সেটা আমি কিন্তু প্রথমে উদ্যোগ নিয়েছি, তখনই উদ্যোক্তা হয়েছি। তারপর যখন আমি আমার কর্মচিন্তা এবং আমার সামর্থ্য সবকিছু অ্যাড করে যখন আমি পরিপূর্ণভাবে শুরু করেছি, তখন আরো ভালো উদ্যোক্তা হতে পেরেছি, তখন পরিপূর্ণ উদ্যোক্তা বলা যায়। অসংখ্য ধন্যবাদ, এবং অসম্ভব মানে চমৎকারভাবে তিনি উপস্থাপন করেছেন উদ্যোক্তা মানে কি। এবার আমি চলে যাব আমাদের আরেকজন অতিথি, যেন তিনি তার জায়গা থেকে সফল এবং কি বলবো, খুব অল্প পরিসরে, অল্প সময়ে তিনি এই অনলাইন জগতে উদ্যোক্তা হয়ে একজন সফল উদ্যোক্তা হয়েছেন, এবং বর্তমানে তিনি একজন লাখপতি। তাকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। তিনি হচ্ছেন ঐশী খান। ঐশী খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঐশী খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, অলরেডি আমরা আমাদের মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমরা দিয়েছি। আপনার মুখ থেকে আপনার পরিচয় জানতে চাচ্ছি, এবং আপনি কি নিয়ে কাজ করছেন এবং কোথা থেকে কাজ করছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালিকা রত্নারোজ আপুকে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার পরিচয়, আমার নাম হচ্ছে ঐশী। আমি কুষ্টিয়া জেলার মিরপুর থানার মেয়ে। কুষ্টিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে মাস্টার্স পড়াশোনা করছি। আর আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমি একজন উদ্যোক্তা। আমার উদ্যোগের নাম হচ্ছে ওয়াসি বুটিক। আমি কাজ করছি হচ্ছে হাতের কাজের সকল প্রোডাক্ট, যেমন 3 পিস, 1 পিস, 2 পিস, পাঞ্জাবি, বেবি ফ্রক, সাথে আছে হ্যান্ড পেইন্টিং এর পাঞ্জাবি, ড্রেস, শাড়ি, আছে দেশীয় 3 পিস, হ্যান্ডব্যাগ, হিজাব, বিভিন্ন রকমের মেয়ে বা ছেলেদের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি। অসংখ্য ধন্যবাদ হচ্ছে ঐশী খানকে। ঐশী খান এখন একজন সফল উদ্যোক্তা। আপনি একজন নারী এবং সফল উদ্যোক্তা। এই যে নতুন আপনার কাছে আমার ২য় প্রশ্ন থাকবে, যে নতুন উদ্যোক্তা কিভাবে সৃষ্টি হয়? আসলে নতুন উদ্যোক্তা সেটা বলার আগে আমি এই অনুষ্ঠানের মানে যারা প্রোগ্রামটা করেছে সেই সম্পর্কে কিছু বলতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই মানুষের কল্যাণ প্রতিদিন অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের সম্পাদক কবির নেওয়াজ রাজ ভাইয়াকে, এবং কারিগরিক সহযোগিতা হাসানুর রহমান সুমন ভাইয়াকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। সেখানে আমাদেরকে অতিথি হিসেবে নিয়ে এসে আমাদের মানে নিজেকে তুলে ধরার মতো একটা সুযোগ
করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকে। আর হচ্ছে প্রশ্ন যেটা সেটা হচ্ছে নতুন উদ্যোক্তা কিভাবে সৃষ্টি করা যায়। আসলে উদ্যোক্তা হব বললেই কিন্তু হওয়া যাবে না। উদ্যোক্তা হওয়ার কিছু পূর্ব শর্ত থাকে, সেটা হচ্ছে নিজের মধ্যে নিজেকে সৃজনশীল মানসিকতা লালন করতে হবে। আমি যদি মানে মনে করি যে আমি উদ্যোক্তা হব, সেটা বললেই যে হওয়া যাবে তেমন কিছু না। আমরা যদি খেয়াল করি আমাদের দেশের যে চারুকলা ছাত্ররা আছে তাদের দেখবেন, তাদের মতো এত সৃজনশীল খুব কম মানুষই আমরা দেখতে পাই। নতুন কিছু সৃষ্টি করার মতো একটা সুন্দর মানসিকতা প্রায় তাদের প্রত্যেকের মধ্যেই থাকে। তো আপনি যদি নিজের মধ্যে সৃজনশীল বা সৃজনশীলতা সৃষ্টি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন না। উদ্যোক্তা হতে গেলে আপনাকে সর্বপ্রথম নিজের মধ্যে সৃজনশীলতা সৃষ্টি করতে হবে। আপনি শুধু স্বপ্ন দেখবেন, দেখার মাধ্যমেও কিন্তু একজন উদ্যোক্তা হতে পারবেন না। উদ্যোক্তা হতে গেলে আপনাকে স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে, আর সেটা বাস্তবায়ন করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কখনোই কোনো কাজে আপনি সফল হতে পারবেন না। আপনি কেউই পারবো না। তো মানে আপনাকে কিছু শুরু করতে হবে। কোনো কিছু কোনো কোনো কিছুর অভাবে আপনাকে থামাতে পারবে না এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে আপনি সামনে অগ্রসর হবেন, আপনাকে হতে হবে। একজন সফল উদ্যোক্তা হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনাকে ঝুঁকি গ্রহণের মানসিকতা সৃষ্টি করতে হবে। কোন মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা হয় না, বা কোনো মানুষ জন্মগতভাবে সফল উদ্যোক্তা হতে পারে না। একটা মানুষকে কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হয়। উদ্যোগ গ্রহণ করতে হয়, সে উদ্যোগ গ্রহণ করার পরে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তাকে সব বিষয়ে মানে ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে, তাকে ইনভেস্ট করতে হবে। তো সফল উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথম আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তার মানে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু একজন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা যায়। অসংখ্য ধন্যবাদ রত্নারোজ আপুকে আমাকে কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। আহ, চমৎকারভাবে চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে নতুন উদ্যোক্তা কিভাবে সৃষ্টি হয়। আমি ঐশী খানের সাথে একমত, এবং ঐশী খানের সাথে আমি একটু যোগ করে একটা কথা বলতে চাই। আসলে নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে যেই পদক্ষেপটা আছে, যেটা আছে সেটা হচ্ছে কি, কোনো কাজ সুসম্পন্ন করতে হলে তার মধ্যে একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে শুরু করতে হয়। যেমন কি অল্প আগুন যেমন কি করতে পারে না, অনেক উত্তাপ দিতে পারে না, তেমন দুর্বল কি আকাঙ্ক্ষা বা ইচ্ছা শক্তি কোনো মহৎ কাজে সিদ্ধি লাভ করতে পারে না। এটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার পূর্ব শর্ত। আমাকে জ্বলন্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা শক্তিটা আমার থাকতে হবে, যেটা কি আমি এটা করব বা করতে হবে। আর একজন উদ্যোক্তা হতে গেলে কিন্তু অবশ্যই, উদ্যোক্তা মানে কি, নতুন কিছু সৃষ্টি বা সৃজনশীলতা, যেটা বললো যে ঐশী আপু একটা কথা বললো যে সৃজনশীল মানসিকতা। অবশ্যই আমি কিন্তু বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে এনে আমি আরেক জায়গায় বিক্রি করলাম, এটাকে কিন্তু উদ্যোক্তা বলা যায় না, এটাকে বলা হয় ব্যবসায়ী। উদ্যোক্তা তাকেই বলা হয় যে সৃজনশীলতা করতে পারে, মানে তার মনোমানসিকতা থাকবে নতুন কিছু উদ্ভাবন বা সৃষ্টি। আমি বাজার থেকে কিনবো, অবশ্যই সেটার দ্বারা আমি যদি নতুন কিছু সৃষ্টি করতে পারি, সেটাকে বলো উদ্যোক্তা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঐশী খানকে চমৎকার উপস্থাপন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি সাবরিনা আক্তার পূর্বাতুষীকে সুন্দরভাবে তাদের উপস্থাপনের জন্য। প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, এবং দুজনকে অনেক অভিনন্দন। আমাদের বাকি অনুষ্ঠান পরিচালনার জন্য এখন চলে যাব মমিতা বাগচির কাছে। মমিতা বাগচি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি। রত্নারোজ, আপনি অলরেডি দুজনকে প্রশ্ন করেছেন এবং খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন। আমাদের অতিথিবৃন্দ খুব সুন্দরভাবে, সাবলীলভাবে এবং দর্শকদেরকে বোঝানোর মতো করে তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। প্রথম অতিথি যিনি ছিলেন সাবরিনা আক্তার পূর্বা তুষি, তো উনি একটা কথা বলেছেন, যেমন আমরা নারী আমরাই পারি। আসলে আজকে আমরা যে এখানে চারজন মেয়ে আমাদের অতিথি, এবং আমরা দুইজন উপস্থাপিকা, আমরা চারজনই কিন্তু নারী।
তো আমরা নারী এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি, জ্বলন্ত প্রমাণ আমরা চোখের সামনে আমাদের দর্শক দেখতে পাচ্ছে যে আজকে ৪ জন নারী উদ্যোক্তা এখানে এসেছেন। তাদের কিছু করার মাধ্যমেই তারা আজকে এখানে আমাদের সেটের সামনে বসে দর্শকদেরকে বোঝাতে পারতেছেন, বলতে পারতেছেন আমরা ২ জন উপস্থাপিকা আছি। নিশ্চয়ই আমাদের কোনো সফল কাজের মাধ্যমেই আজকে আমরা এখানে এসে বসেছি। তো অবশ্যই একজন নারী সে অবশ্যই ঘরের কোণে বসে থাকবে না। তার যতটুকু প্রতিভা আছে সে অবশ্যই বিকাশিত করবে এবং সফল হওয়ার চেষ্টা করবে। তো সাবরিনা আক্তার, পূর্বা তোষী এবং রোকসানা ঐশী খান এবং রত্না রোজ, আপনাদের ৩ জনকেই সুন্দরভাবে বলার জন্য আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে প্রশ্নে চলে যাব আ রোকসানা ইয়াসমিন নাহিদের কাছে। রোকসানা ইয়াসমিন নাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, রোকসানা ইয়াসমিন নাহিদ, আপনাকে শুভেচ্ছা। আজকে ব্যস্ততম সময় থেকে আমাদের মাঝে এসে আপনি কিছুটা সময় দিচ্ছেন। আমরা জানি আপনি একজন সফল নারী উদ্যোক্তা এবং এখানে একটি কথা বারবার বলা হচ্ছে যে লাখপতি। লাখপতি আমরা এই কারণেই বলতে চাচ্ছি যে আজকে এই অনুষ্ঠানটি হয়তোবা আমাদের অনেক বোন দেখবে, আমাদের অনেক মা দেখবে, অনেক নারী দেখবে। বাংলাদেশ তথা পুরো বিশ্বে এই অনুষ্ঠানটি ছড়িয়ে পড়বে। তো দেখা যাচ্ছে যে এখানে একটা অনুপ্রেরণার একটা ব্যাপার আছে। আজকে আমরা শূন্য থেকে শিখরে পৌঁছাইছি। আমরা শূন্য থেকে আমরা লাখপতি হয়েছি। তো এইটা তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণা যোগাবে। তো রোকসানা ইয়াসমিন নাহিদ, আপনাকে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, নারী উদ্যোক্তা হবার উপায় কি? আপনি দর্শকদেরকে বুঝিয়ে বলেন। আচ্ছা, ধন্যবাদ মৌমিতা বাগচি তোমাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আগে আমি আমার পরিচয়টা দিই। আমি রোকসানা ইয়াসমিন নাহিদ। আমি কুষ্টিয়া সদর থেকে কাজ করছি। আমি কাজ করছি হোমমেড কেক, শাহী জর্দা, পুডিং এবং নতুন সংযোজন শীতকালের সবজি বড়া। আমার একটা পেজ আছে। আমার পেজের নাম নাহিদস কেক হাউস অ্যান্ড কিচেন। আল্লাহর রহমতে আমি আজ এই নারী উদ্যোক্তা হয়ে পথ চলা শুরু হয়েছে আমার ৬ মাস। আল্লাহর রহমতে আমি ৬ মাসে এত পরিমাণ মানুষের কাছে পরিচিত হতে পেরেছি আমার প্রোডাক্ট দিয়ে এবং এত সম্মান পেয়েছি। আসলে এজন্য আমি আল্লাহর দরবারে লাখ শুকরিয়া জানাই। হয়তো আমার লেখাপড়া শেষ হয়েছে ২০০৮ সালে। ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করার পরে আসলে একজন গৃহিণী হিসেবেই ছিলাম। আসলে আমি যে এভাবে করে একজন নারী উদ্যোক্তা হব, আসলে এটা আমি চিন্তা করি নাই কখনো। আসলে নিজেকে ২০০৮ সালের পরের থেকে আমি একজন সুগৃহিণী হিসেবে পরিচয় দিয়ে আসতাম। কিন্তু এখন যখন নিজেকে একজন নারী উদ্যোক্তা বলে পরিচয় দিই, আসলে তখন নিজের কাছে খুব গর্ব অনুভব করি এবং খুব ভালো লাগে এবং অনেকেই আমাকে সাপোর্ট করে। আমার পরিবার, আমার হাসব্যান্ড অনেকেই সাপোর্ট করে। তা যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে যে এই নারী উদ্যোক্তা হওয়ার উপায় কি? এই প্রশ্নটার উত্তর বলার আগে আমি আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মানুষের কল্যাণে প্রতিদিন অনলাইন পত্রিকা ও ইউটিউব চ্যানেলের সম্পাদক কবির নেওয়াজ রাজ ভাইয়া এবং কারিগরি সহায়তায় আছেন হাসানুর রহমান সুমন ভাইয়াকে। উনাদেরকে আমি এই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদের মতন উদ্যোক্তাদের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, নারী উদ্যোক্তা হওয়ার উপায় কি? আসলে একটা মেয়ে কিন্তু সহজেই নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারে না। প্রতি পদে পদে কিন্তু তাকে বাধার সম্মুখীন হয়। সবাই স্বপ্ন দেখে যে আমি কিছু করব, হ্যাঁ, একজন উদ্যোক্তা হব। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কিন্তু আমি সেই নারী উদ্যোক্তা হতে পারবো না। সেজন্য আমাকে কিছু একটা করতে হবে। তাই না? আমাকে কিছু একটা করতে হবে, আমাকে সেইভাবে আগাতে হবে। তাহলেই আমি কিন্তু একজন সফল নারী উদ্যোক্তা হয়ে অ্যা সু নারী নারী উদ্যোক্তা হতে পারবো। এখন আমাদের দেশে উদ্যোক্তা হওয়া কিন্তু সেটা সহজ বিষয় না। আর সেটা যদি নারী হয় তাহলে তো বিপদ অনেক। কারণ একটা পুরুষ যতটা সুবিধা পায় একটা ব্যবসা শুরু করতে বা উদ্যোক্তা হতে, কিন্তু একটা নারী কিন্তু সেটা পারে না। কারণ নারীকে কিন্তু ব্যবসা জগতে আসতে হলে, উদ্যোক্তা হতে হলে অনেক বাধা অতিক্রম করে আসতে হয়। তবে আশার বিষয় যে আমাদের এখন পুরুষদের পাশাপাশি আমাদের নারীরাও হলো বেশ ভালো করছে ব্যবসা জগতে। অনেক সফল নারী উদ্যোক্তা আমরা এখন দেখতে পারবো আমাদের দেশে।
তা এখন আমাদের এই নারী উদ্যোক্তা হওয়ার উপায় বলতে গেলে কিছু, কিছু সমস্যা আছে আমাদের নারীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে। এখন সেই বিষয়গুলির যদি আমি সমাধান করতে পারি, তাহলে কিন্তু একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবে। হ্যাঁ? তা সেই সমস্যাগুলির আগে আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ? সেই সমস্যার সমাধান করতে হবে এবং একজন নারী উদ্যোক্তা হতে গেলে তাকে অবশ্যই দক্ষতা বাড়াতে হবে। নিজের ভিতরে সৃজনশীল মানসিকতা থাকতে হবে। কারণ আমি যেহেতু কেক নিয়ে কাজ করি, আমি দেখেছি আমি যে কয়টা কেক তৈরি করছি, আমি এই পর্যন্ত আল্লাহর রহমতে আমার ৬ মাসে আমি প্রায় ৭০ প্লাস কেক তৈরি করছি। কিন্তু একটা কেকের সাথে কিন্তু একটা কেকের মানে কোনো মিল নাই। প্রত্যেকটা কেকই আলাদা। প্রত্যেকটা কেকের ভিতরে একেকটা সৃজনশীলতার প্রকাশ পাইছে। এবং আমি চেষ্টা করি আরো যত আমি কেক তৈরি করব সেরকমভাবে আরো বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে বিভিন্ন সৃজনশীলতার মনোভাবটা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তা সেজন্যে নারীকে তার দক্ষতা বাড়াতে হবে। হ্যাঁ? তাকে তার ভিতরে সে যেটা নিয়ে কাজ করুক, সে জামাকাপড় নিয়ে কাজ করুক, খাবার নিয়ে কাজ করুক, তাকে তার ভিতরেই এসব দক্ষতা বাড়ানোর জন্য তাকে কাজ করতে হবে। আর সব উদ্যোক্তাই কিন্তু মেধাবী হয়ে জন্মায় না। তাই না? সব উদ্যোক্তা মেধাবী হয়ে জন্মায় না। আর কিছু মানে তাদেরকে অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু তাদেরকে সফলতা লাভ করতে হয়। আর আবার কিছু, কিছু উদ্যোক্তা তারা জন্ম থেকেই মানে মেধাবী হয়ে জন্মাইছে। মেধাবী উদ্যোক্তা হয়ে জন্মায়। তাদেরকে হয়তো সেরকম কঠোর পরিশ্রম করতে হয় নাই। আর সাথে, সাথে আরেকটা বিষয় আছে, মানে মেয়েরা যখন নারী উদ্যোক্তা হবে তখন তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যথেষ্ট মূলধনের অভাব। এই যথেষ্ট মূলধনের অভাবেই কিন্তু একজন নারী সহজে কিন্তু উদ্যোক্তা রূপে সফলতা লাভ করতে পারে না। এখানে সবচেয়ে একটা পুরুষ যেভাবে সহযোগিতা পায় ব্যবসা শুরু করার জন্য একজন নারী কিন্তু পায় না। এখন আবার ব্যাংকও কিন্তু আমাকে সেভাবে একজন নারীকে যখন দেখবে, ব্যাংকও কিন্তু আমাকে সেভাবে লোন দিতে চাবে না। একটা পুরুষকে যেভাবে দিবে, আমাকে কিন্তু সেভাবে দিবে না। এর কারণটা হচ্ছে পুরুষের নামে তার সম্পত্তি থাকে। হ্যাঁ, তাকে হয়তো সেটা মর্টগেজ রেখে ব্যাংক তাকে লোন দিতে পারে। কিন্তু আমার নারীর নামে তো আমার কোনো সম্পত্তি নাই, কিছু নাই। আমাকে কি দেখে দিবে? আমি কি মর্টগেজ রাখবো? এটা একটা বিরাট সমস্যা। এই সমস্যার যদি সমাধান করা যায়, তাহলে একজন নারী সফলভাবে উদ্যোক্তা রূপে প্রকাশ করতে পারবে। সাথে, সাথে নারীদের ভরসা হচ্ছে উদ্যোক্তা হওয়ার তাদের জমানো কিছু টাকা। তাদের পরিবার থেকে হয়তো হাত খরচ বাবদ বা কোনোভাবে তারা যেই টাকাটা জমা করে, তারা যদি সেই টাকাটা থেকে কিছু শুরু করে, কিছু ব্যবসা শুরু করে, তাহলে অবশ্যই একসময় সে সফল হবে একজন সফল নারী রূপে। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু সেভাবে করে তৈরি করিনি। আমার ওই হাসব্যান্ড হাত খরচের কিছু টাকা দিত। সেখান থেকে আমি ৳৫,০০০ দিয়ে শুরু করছিলাম। আমি ৳৫,০০০ দিয়ে শুরু করছিলাম আমার এই নারী উদ্যোক্তা জীবন। ৳৫,০০০ থেকে শুরু করে আমি আল্লাহর রহমতে ৳৫০,০০০ র বেশি সেল করছি। আমি এখনো লাখপতি হই নাই, হব ইনশাআল্লাহ। আমার চেষ্টা আছে ইনশাআল্লাহ হব। আমি ৳৫০,০০০ র বেশি সেল করছি। হ্যাঁ? এইটাই আমার ৫,০০০ থেকে শুরু হইছে। তো এভাবে প্রত্যেকটা মেয়েকে তার কিছুটা জমানো টাকার থেকে শুরু করতে হবে। ছোটর থেকে শুরু করতে হবে। ইনশাআল্লাহ সেটা বড় হবে। তারপরে আছে পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধনে আমাদের সমাজের একজন মহিলা আসলে বিয়ের পরে তার স্বামী সন্তানদেরকে দেখাশোনা করবে। এটাই হয়তো আমরা ভেবে নিই, হ্যাঁ? ভেবে নিই। তবে এখন অনেকের মানসিকতা চেঞ্জ হয়েছে। তারা এটা আসলে এইভাবে করে একটা নারীকে আসলে মূল্যায়ন করে না। তারা এখন অনেকের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এবং মানসিকতা চেঞ্জ হয়ে গেলেও সে নারীরা ১ম এ আগে চায় যে সে একটা চাকরি করবে। হ্যাঁ? সে একটা চাকরি করবে। কিন্তু সে সেভাবে হলো নারী উদ্যোক্তা হয়ে উঠার জন্য করে না। নারী উদ্যোক্তা হয়ে উঠার মানে মানে চেষ্টা করতে চায় না। সে চাকরিটাকে মূলত করে নেয়। কিন্তু নিজের ভিতরে কিছু করার এই চেষ্টাটাকে নারীদের করতে হবে। নারীদেরকে করতে হবে যে, "না আমি পারবো। আমি একটা কিছুতে শুরু করি। ইনশাআল্লাহ আমি সফল হব।" তাহলে একজন নারী উদ্যোক্তা তৈরি হতে পারবে। তারপরে আছে আরেকটা সমস্যা হয় নারীদের ক্ষেত্রে সীমিত গতিশীলতা। একটা নারী কিন্তু সবসময় সব জায়গায় যেতে পারে না। এই যে গতিশীলতা, এই গতিশীলতার সমস্যার কারণে সীমিত গতিশীলতার কারণেই কিন্তু একজন নারী সফল উদ্যোক্তা রূপে
আপনার আত্মপ্রকাশ করতে পারে না। কারণ ওই যে সমাজের লোক বলবে, "এই মেয়েটা এত রাতে কোথায় যায়? এই মেয়েটা কেন ঘন, ঘন এদিকে যায়, ওদিকে যায়?" পরিবার আপনাকে কিন্তু টিকতে দিবে না। আপনার পিছনে লাগবে। এই সীমিত গতিশীলতা এটাকে দূর করতে হবে। এই ক্ষেত্রে আপনার ব্যবসার হলো পার্টনার আপনার ভাই, বড় ভাই বা হাসব্যান্ড হতে পারে। তাদেরকে অবশ্যই আগাতে হবে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। যার ভাই নাই তার হাসব্যান্ড তাকে অবশ্যই সাপোর্ট দিবেন। অবশ্যই সাপোর্ট দিলে আমার মনে হয় না একজন নারী সফল উদ্যোক্তা হিসেবে মানে আত্মপ্রকাশ করবে। উদ্যোক্তা হয়ে তৈরি হতে পারবে। তারপরে আসি আমরা নারী উদ্যোক্তা হওয়ার জন্য ন্যূনতম শিক্ষা। আপনাকে খুব হায়ার এডুকেটেড হতে হবে না। আপনাকে একটা ব্যবসা করার জন্য বা নারী উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে যতটুকু শিক্ষার প্রয়োজন সেটুক হলেই সেটুক হলেই মানে সেটুক হলেই চলবে। এখন আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করবেন, আপনাকে কিন্তু সেই বিষয়টার উপর একটু জ্ঞান অর্জন করতে হবে। জাস্ট এটাই। আপনি যদি সেই বিষয়টার উপরে জ্ঞান অর্জন করেন, তাহলে দেখবেন আপনি একজন সফল নারী হতে আপনি বাধ্য হবেন। সফল নারী উদ্যোক্তা হবেনই। সাফ এ এ তারপরে আছে রিস্ক গ্রহণ। রিস্ক বা ঝুঁকি গ্রহণ। ওই যে বললাম, নারীরা কিন্তু রিস্ক গ্রহণ করতে চায় না। তারা লেখাপড়া শেষ করে কিছু করবে মানে তারা চাকরি করবে। একটা নির্দিষ্ট বেতনের একটা চাকরি করবে, বাস এটাই হয়ে গেল। কিন্তু তাকে কিছু করার জন্য একজন নারী উদ্যোক্তা হওয়ার জন্য অবশ্যই রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে কিন্তু আপনি একজন নারী উদ্যোক্তা হবে না। এখন রিস্কটা যখনই আমি নিব, হয়তো এটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। রিস্ক নিয়েই আমাকে মাঠে নামতে হবে। হ্যাঁ? ওই আমি যদি রিস্ক না নেই, তাহলে কিন্তু আমি নারী উদ্যোক্তা হতে পারব না। আসলে আমি এই বিষয়গুলি একটু মানে চিন্তা করে পেয়েছি যে আসলে নারী উদ্যোক্তা হতে গেলে কিভাবে তৈরি হয়? নারী উদ্যোক্তা হওয়ার উপায়। এই বিষয়টার উপরে যখন আমি একটু চিন্তা করছি, তখন আমি এই বিষয়গুলি পেয়েছি। আসলে যদি আমরা এই বিষয়গুলির, এই সমস্যাগুলি সমাধান করতে পারি, তবে বাংলাদেশে ঘরে, ঘরে আরো নারী উদ্যোক্তা মানে বের হবে। নারী উদ্যোক্তা তৈরি হবে এবং সফল নারী উদ্যোক্তা তৈরি হবে। আ ধন্যবাদ মৌমিতা আ তোমাকে। জি, রোকসানা ইয়াসমিন নাহিদ আপনি এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন, মানে আমার বলার কোনো ভাষা নাই। আমি এক কথায় বলতে চাচ্ছি চমৎকার। আর দর্শকবৃন্দ, আমি একটি কথা জানিয়ে রাখছি যে আজকে হয়তোবা আমাদের অনুষ্ঠানটা অনেকেই দেখছেন, অনেক নারী এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। তো আপনারা যদি কখনো মনে করেন যে না আমি অসহায়, আমার কিছু করার নাই। আমাদের সমাজে এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক হাসব্যান্ডই তার ওয়াইফকে ছেড়ে দিচ্ছে এবং বাপের বাড়ি গিয়ে সে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে শেষ পর্যন্ত কি করছে? আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আপনি পেপার খুললেই দেখতে পাবেন, আপনি টিভি চ্যানেলটা অন করলেই দেখতে পাবেন। তখন আমি মনে করি আমার অবস্থান থেকে আমি একজন নারী, আমার লজ্জায় তখন মাথা নত হয়ে যায়। তো সেই সব নারীদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা দেখেন, আপনারা শিক্ষা গ্রহণ করেন। আর আপনাদের যদি বিশেষ কোনো সহযোগিতা, আপনাদের যদি বিশেষ সহযোগিতা না, অনেক সময় টাকা দিয়ে, টাকার থেকেও বড় সহযোগিতা মনের সহযোগিতা। আপনাকে মনোবল যোগাবে যে সেটাই হবে বড় সহযোগিতা। তো আপনার যদি মনে হয় যে না আমার কিছু করতে হবে, আমার কিছু সহযোগিতা দরকার, আমার কিছু জ্ঞান দরকার, আমার কিছু পথ দেখাবে এমন কাউকে দরকার, তো অবশ্যই আজকে আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন। আমাদের মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা আমাদের যে কয়জন ব্যবস্থাপনায় আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমরা আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিব যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। এবং যিনি এখন কথা বললেন রোকসানা ইয়াসমিন নাহিদ, আপনারা দর্শকবৃন্দ শুনতেই পেলেন, সে কি চমৎকার ভাবে বুঝিয়ে দিলেন নারী উদ্যোক্তা হবার উপায় কি। তো দর্শক, বিশেষ করে আজকে আমি নারীদের সম্পর্কে বলতে চাচ্ছি যে রোকসানা ইয়াসমিন নাহিদ একটি কথা বলেছেন যে আমরা চাকরি খুঁজতে চাই। পড়াশোনা শেখাই মানে হচ্ছে আমরা এটা ধরেই নিয়েছি যে আমি মাস্টার্স কমপ্লিট করব, আমি একটা ভালো চাকরি করব। এবং আমাদের পরিবার থেকে এটাই আমাদেরকে শিখিয়েছে যে তুমি তো বিয়ে করবা। তুমি বিয়ে করবা, স্বামীর ঘরে যাবা। তো সেখানে গিয়ে কিসের ব্যবসা? কিসের কি? তুমি কিভাবে বাইরে যাবা? তো তুমি একজন নারী, তোমার সন্তান হবে, তোমার স্বামী থাকবে, তোমার সংসারের অন্য সব সদস্য থাকবে। তুমি তাদের দেখবা নাকি বাইরে গিয়ে ব্যবসা করবা? এই যে একটা আমাদের একটা মানে কি বলবো পথের প্রধান কাটা যারা কিনা বিবাহিত আছি, তাদের পথের প্রধান কাটা হচ্ছে তুমি বাইরে গিয়ে কি করে ব্যবসা করবা সংসার রেখে। তো সেক্ষেত্রেও
নাহিদা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো হচ্ছে দর্শকবৃন্দ, আমি বলতে চাচ্ছি যে আপনারা উদ্যোক্তা হন। পথের কাঁটা দূর করতে হবে এবং আপনি শুরু করেন। আপনি শূন্য থেকে শুরু করেন। একদিন আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। যে চাকরি আমি পড়াশোনা করেছি, এখন আমার চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে বলে যাচ্ছে যে তোমরা উদ্যোক্তা হও, নতুন, নতুন কিছু সৃষ্টি করো। আর আমরা যেহেতু মেয়ে, একটা মেয়ের রুচি, তার পোশাক-আশাক সেসব আমরাই বুঝতে পারি। আপনারা শুরু করেন। আপনারা এখান থেকেই শুরু করেন। আজকে যে নারীরা ঘরের হতাশায় ঘরের কোণে বসে চোখের জল ফেলতেছেন, আজকে এই অনুষ্ঠানটা আপনি দেখেন। এই অনুষ্ঠানটা দেখে আপনি কিছু শেখেন এবং আপনি এখান থেকেই বলেন, হ্যাঁ আমি পারবো। আমি একজন নারী উদ্যোক্তা হব। আজকে আমি সাবরিনা আক্তার পূর্বার মতো আমি উদ্যোক্তা হব। আমি ঐশী খানের মতো উদ্যোক্তা হব। আজকে আমাদের যে রোল মডেল কথা বললেন রোকসানা ইয়াসমিন নাহিদ, আমি তার মতো উদ্যোক্তা হব। এবং আপনাকেও যে কিনা আজকে ঘরের কোণে বসে চোখের জল ফেলতেছে, অবশ্যই 5 বছর পরে 10 বছর পরে আজকে তাকে এই অনুষ্ঠানে আমরা নিয়ে এসে বলতে পারবো যে আপনি কিভাবে উদ্যোক্তা হয়েছিলেন। তখন সে বলবে যে আপনাদের অনুষ্ঠানটি দেখে আমি রোকসানা ইয়াসমিন নাহিদের কথা শুনে আমি সেদিন অনুপ্রেরণা পেয়েছিলাম, যার কারণে আমি আজকে একজন সফল উদ্যোক্তা হতে পেরেছি। তখনই না আমাদের সার্থকতা। এই যে আজকে 4 জন অতিথি এসেছেন, তাদের গুরুত্বপূর্ণ 4 জনই কিন্তু বিবাহিত এবং 4 জনেরই সংসার আছে, তাদের জীবন আছে। বিবাহিত না হোক, তাদের পরিবার আছে। যেভাবেই হোক তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন। আমাদের কিছু সময় আপনাদের জন্য দিয়েছেন। তারা তখনই সফল হবেন যখন আপনারা তাদের মাধ্যমে কিছু শিখতে পারবেন। আপনারা তাদেরকে দেখে উদ্যোক্তা হতে পারবেন। তো রোকসানা ইয়াসমিন নাহিদ, আমি আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন এবং আপনার কাছে আমরা আবার আসবো। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আজমিরা খাতুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজমিরা খাতুন, সাতক্ষীরা থেকে। অনেক, জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাকে এই সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, জি এবং আজমিরা খাতুন, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় বের করে আমাদের অনুষ্ঠানে আজকে যোগদান করেছেন, তার জন্য আপনাকে জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমরা জানি আপনি একজন সফল নারী উদ্যোক্তা। সেক্ষেত্রে আপনি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমান সময়ে উদ্যোক্তাদের কার্যক্রম কেমন চলছে বলে আপনার ধারণা? আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু কথা বলেন। অনেক ধন্যবাদ আপু আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি আজমিরা খাতুন, সাতক্ষীরা মেয়ে। আ ধন্যবাদ জানাই রাজ ভাইয়া এবং সুমন ভাইয়াকে। আমি কাজ করছি মেয়েদের সকল প্রকার দেশি এবং বিদেশি ড্রেস, ছেলেদের টি-শার্ট নিয়েই কাজ করতেছি। আ আপু আমাকে যেটা বললেন প্রশ্ন যে আ মানে আমাদের উদ্যোক্তাদের কার্যক্রম কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। তবে তার আগে একটু কথা বলে নেই। আ আমরা যারা মানে আ উদ্যোক্তা না, তারা বাহিরের থেকে মনে করবে যে হ্যাঁ, যে আ অনলাইনে আসলাম, একটা পোস্ট দিলাম, সেল হয়ে গেল ব্যাস এটুকু। না, না এটুকু না। আমি ফার্স্ট টাইমে আমি যখন করতাম না, তখন আমিও এটাই মনে করতাম। আ যে আহ অনলাইনে আসলাম, একটা পোস্ট দিলাম গ্রুপে হয়ে গেল। না, এর জন্য আ আপনাকে মানে আপনি কোন জায়গায় আছেন? মানে সে জায়গায় কেমন চলবে? বা কোন ড্রেসগুলো ভালো চলবে বা বাজার দর সবগুলো আমাকে চাহিদা দেখে আমাকে আ বুঝতে হবে। আমি তো মা মানে ঢাকায় একটা যে ড্রেসটা সবাই এভেইলেবল পড়তে পারে বা সেল হয়, এটা তো আমার সাতক্ষীরায় সেল হবে না। এজন্য এখানে আমার কিন্তু চাহিদাটা দেখতে হবে। সবকিছু দেখে দেন আ আমার আ আলহামদুলিল্লাহ আমারটা ভালো চলছে এবং আ আমি বলব যে যারা এগুলো দেখবে, আ পণ্যের কোয়ালিটি এবং বাজার দর চাহিদা এগুলো দেখে যারা আ আ মানে উদ্যোক্তা কাজ করছে তাদের অবশ্যই ভালো চলছে। আমার বিশ্বাস। আর আমাদের আহ মানে আমার আগে যে রোকসানা আপু যে কথাটা বলল যে মেয়েদের জন্য একটু সমস্যা। হ্যাঁ, মেয়েদের জন্য অনেক আ
আমরা যারা গ্রামে থাকি তাদের তো আরো বেশি সমস্যা। আহ গ্রামে আপনার কুরিয়ার সার্ভিস নাই বা আহ রাতে যখন তখন মেয়েরা বাহিরে যেতে পারে না। আরেকটা কথা লোনের ব্যাপার। লোন আমি নিজেই আহ মানে ব্যাংকে একটা লোনের জন্য গেছিলাম, গেলে তখন আমাকে বলছে আপনি আনম্যারিড, আপনাকে লোন দেওয়া যাবে না। আপনার যখন বিয়ে হয়ে যাবে, যেহেতু এটা আপনার বাবার বাসা, আপনার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে তখন আমরা কিভাবে কি করব? এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। তারপরেও এত কিছু মানে সব সমস্যা মানে মোকাবেলা করেই আহ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফার্স্ট করোনার সময় পড়াশোনা সবকিছু বন্ধ ছিল। আহ, তার জন্য আমি মানে শখ করেই এটা শুরু করছিলাম। ফার্স্ট টাইমে আমি খুব ইজি মনে করছিলাম, কিন্তু যখন শুরু করছিলাম তখন অ্যাকচুয়ালি এটা ইজি ছিল না। প্রথমত আমার কাছে মূলধন ছিল না। আমি কিন্তু তারপরেও আমার মানে আত্মবিশ্বাস বা মনের জোর ছিল যে হ্যাঁ আমি কিছু একটা করব, বা আমি পারি, আমি করতে পারি, আমি করব। এটা ভেবে আমি আম, আমার এক পরিচিত ছিল, আমি তার থেকে 15,000 টাকা ধার নিয়েছিলাম। 15,000 টাকা ধার নিয়ে আমি শুরু করেছিলাম। আহ, আলহামদুলিল্লাহ এখন মানে আমার ধারটা সব করে দিয়েছি। আমার বাসা থেকে তো কেউ রাজি ছিল না। বাসা থেকে চাই যে পড়াশোনা করতে, ভালো জায়গায় যাব, ভালো একটা জব করবে, এমন ধরনের চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার এই ধরনের ইন্টেনশন ছিল না। আমার সবসময় চিন্তা ভাবনা ছিল যে অন্যের অধীনে না থেকে স্বাধীনভাবে আমি কিছু করব। এর থেকে শুরু করা। আহ, আমি তো সবকিছু মানে আমার যে ধার নিয়েছিলাম ধারটা শোধ করে এখন আমার কাছে আছে, বেশ কিছু টাকার প্রোডাক্ট আছে। আর মানে আপনার প্রতিদিন যে আহ, মানে সময় করে পেজে পোস্ট দেওয়া, লাইভ করা, তারপরে হচ্ছে আপনার আহ, মানে এক এক কোন অ্যাঙ্গেলে ছবি উঠালে এইসব বিভিন্ন করে আহ, আলহামদুলিল্লাহ এখন মানে অনেকটা বুঝে গেছি। আহ, আমার এখানে মনে হয় নেটের একটু সমস্যা হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আজমিরা খাতুন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ আপু। আহ, এই সবকিছু মিলাইয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো চলছে। আর আর অনলাইন প্ল্যাটফর্ম এটা একটা এখনকার সময় একটা কম্পিটিশনের জায়গা হয়ে দাঁড়াইছে যে এখন মানে ঘরে ঘরে সবাই দেখতেছে উদ্যোক্তা। তবে আহ, উদ্যোক্তা হচ্ছে, অনেকেই কিন্তু টিকে নেই। আমরা ফার্স্ট টাইমে যখন শুরু করছিলাম করোনার সময়, আমরা কয়েকজন মেয়ে মিলে আহ, তারা অবশ্যই ম্যারিড, আমি আনম্যারিড। তাদের হয়তো পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, তবে আমার মনে হয় পারিবারিক সমস্যা বা যাই, এটা একটা অজুহাত মাত্র। ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়। তবে আমরা কয়েকজন মাত্র আছি, আর বাকিরা হয়তো নেই বা তাদের খুব একটা এখন আর দেখতে পাচ্ছি না। তবে অনলাইনে আপনার একবার প্রচার বা এটা এমন একটা জায়গা যে প্রচারে প্রসার, মানে আপনার একবার সবাই জানতে পারলে। আমি এখন নিয়মিত পোস্ট করি না, অথচ আমার পরিচিত যারা আছে তারা সবাই জানে যে আমি অনলাইনে কাজ করি। এখন দেখা হলে আমাকে জিজ্ঞাসা করে যে বিজনেস কেমন চলছে, বা কারো কিছু প্রয়োজন হলে আমাকে বলে। আমার মানে আমি কি বলবো যে আমি খুব লাকি। আমার শিক্ষক উনি আহ, শুধু ওনার জন্য না, ওনার ওয়াইফের জন্য, ওনার বাসায় যে কাজের মেয়েটা বা ওনার পরিচিত যারা আছে তাদের সবাইকেই বলে আমার থেকে নিতে, বা প্রয়োজন হলে আমাকে, স্যারের বাসা আমার বাসার পাশে, স্যার আমাকে যেতে বলে। আহ, মানে এই সবার সাপোর্টেই আমি আহ, এখন ভালো যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ আজমিরা খাতুন, আপনি সুন্দরভাবে বুঝিয়ে বললেন আমাদের দর্শক বৃন্দকে। তো আমি দর্শক বৃন্দ, আমি এখানে আরেকটু কথা যুক্ত করতে চাই। কথাটি হচ্ছে আমাদের দুইজন অতিথি একই কথা বললেন, রোকসানা ইয়াসমিন নাহিদ এবং আজমিরা খাতুন। একটি প্রসঙ্গ এখানে কমন উঠে এসেছে, যে লোনের বিষয়টা। তো লোন আমরা যখনই, আসলে এটা সত্য যে আমরা যখনই কোনো ব্যাংকে যাই কিংবা কোনো বীমা অফিসে যাই, যেখানেই যায় না কেন, তো প্রথমেই তারা মনে করে যে
যদি মেয়েটা অবিবাহিত হয় তখন কি প্রশ্ন আসে যে আপনি লোন নিচ্ছেন না, কালকে যদি আপনার বিয়ে হয়ে যায় লোন শোধ করবে কে? তখন আমরা কোথা থেকে আমরা টাকা পাবো? তো আরেকটা বিষয় হচ্ছে বিবাহের পর অনেক সময় এই প্রবলেমটা ফেস করে থাকে অনেকেই যে আপনার স্বামীকে নিয়ে আসেন, আপনার জামানত কি আছে ইত্যাদি ইত্যাদি প্রবলেম গুলো হয়ে থাকে। তো দর্শকবৃন্দ, এই যে নারীরা যে পিছায় আছে তা আপনি একটু চিন্তা করে দেখেন যে আজকে আপনি নারী বিধায় আপনাকে লোন দিচ্ছে না। আপনি যদি একজন পুরুষ হতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লোন দিত। এই কথাটা বলে গিয়েছেন আমাদের অতিথি রোকসানা ইয়াসমিন নাহিদ। তো আমি এখানে বলতে চাচ্ছি যে আপনারা হয়ে উঠুন না একজন রোল মডেল। আপনারা হন না যে আপনাকে দেখে তারা লোন দেওয়ার জন্য আরো এগিয়ে আসবে, বলবে ঠিক আছে আপনি করেন, আমরা টাকা দিচ্ছি। প্রতিটা ব্যাংক বলবে যে আপনি সফল হয়েছেন, আপনি করেন, আমরা আপনার পাশে আছি। তো এইভাবেই তারা তাদেরকে আকৃষ্ট করার জন্য হলেও আজকে আমাদের নারীদের কিছু করা দরকার। তো দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই আজকে আমাদের অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন। আমাদের ৪ জন অতিথি যেভাবে তাদের বক্তব্য উপস্থাপনা করেছেন, আমি সত্যি আনন্দিত। এবং আজকে আমি একজন নারী হিসাবে এই মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা সিটের সামনে বসে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমি আজকে ৪ জন সবল নারীদেরকে নিয়ে আপনাদের মাঝে কিছু দেবার জন্য আমি চেষ্টা করছি, আপনাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য চেষ্টা করছি। এটাই তো আমার গর্ব, আমাদের গর্ব, মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার গর্ব। আজকে এখান থেকে যদি কারো বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলেই আমরা খুঁজে পাবো আমাদের পরম এবং চরম সার্থকতা। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের লাইভটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবে। দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রত্না নদীর কাছে চলে যাচ্ছি, বাকি অনুষ্ঠানটি সে সঞ্চালনা করবে। ধন্যবাদ মৌমিতা বাগচি। অসংখ্য ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য এবং বাকি অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। সক্রেটিসকে একজন ছেলে প্রশ্ন করেছিল, আচ্ছা সাফল্যের মানে মূল রহস্যটা কি? তো তখন সক্রেটিস তখন তাকে উত্তর না করে বলল, আগামীকাল তুমি নদীর পাড়ে আমার সাথে দেখা করো। তো তখন ছেলেটা ঠিক সে কথা মতো পরের দিন তার সাথে দেখা করতে গেল। দেখা করতে যাওয়ার পরে সক্রেটিস তার ঘাড়ে হাতটা রেখে দুজনে পায়ে পা মিলিয়ে নদীর দিকে এগুতে লাগলো। তারপর নদীর কাছাকাছি আসা মাত্রই ছেলেটাকে সঙ্গে করে মানে গলা পানি পর্যন্ত নেমে গেল। নেমে যাওয়ার পরপরই কি করলেন, সক্রেটিস ছেলেটার মানে গলাটা ধরে নদীর মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখলেন। তো এই মানে কি হয়, চুবিয়ে রাখা মানে কি নিঃশ্বাসের ঘাটতি, তার মানে সে হাঁসফাঁস করছে কিভাবে এটা থেকে আমাকে রিমুভ করা যায়। সে খুব চেষ্টা করছে, তখন সক্রেটিস আরো শক্ত করে ধরছে তার গলাটা, যাতে সে না উঠতে পারে বা নড়াচড়া না করতে পারে। তো তারপর যখন কিছুক্ষণ পর যখন তার বাতাসের অভাবে মুখটা নীলাভ বর্ণ ধারণ করলো, সক্রেটিস কিছুক্ষণ পর তার গলাটা ছেড়ে দিলেন। তখন ছেলেটা মানে উঠে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তখন সক্রেটিস তাকে প্রশ্ন করলেন, মানে ছেলেটা আগে প্রশ্ন করলেন, আপনি এটা কেন করলেন? সক্রেটিস বলল, তুমি যখন পানির নিচে ডুবেছিলে তখন তুমি সবচেয়ে কি অনুভব করছিলে বেশি? তো তখন বলল যে আমি সবচেয়ে বেশি অনুভব করছিলাম বাতাসটা। তো বলছে কি, আসলে সাফল্যের আলাদা কোনো রহস্য নেই। তুমি তোমার সাফল্যটাকে চাইবা ঠিক যেভাবে বাতাসটা চাচ্ছিলে, কি জন্য? বাঁচার জন্য। ঠিক সেভাবে তুমি তোমার কাজটাকে সাফল্য চাওয়ার জন্য প্রচেষ্টা করবা, এগিয়ে নিয়ে যাবা নিজেকে, তখনই কিন্তু তোমার সাফল্য আসবে। ধন্যবাদ আমাদের আজকে ৪ জন তরুণ নারী উদ্যোক্তাকে। আসলে এই গল্পটা বললাম তাদের সফলতার ঠিক এইরকমই তাদের সফলতার মূল মন্ত্র বা তার সাফল্যের চাবিকাঠি এইরকমই। কারণ আমি যখন আমার কাজটাকে ভালোবাসবো, আমি যখন আমার নিজের প্রতি আত্মবিশ্বাসটা বাড়বে, তখন কিন্তু আমার সাফল্যতার মানে মুখ আমি দেখবো। অলরেডি আমাদের ৪ জন সফল তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা যে লাইভটা করছি, আলহামদুলিল্লাহ সবার থেকে শুনলাম যে আমার খুবই ভালো লাগলো। তারা যার জায়গা থেকে তারা সফল।
এবং আসলে আজকে আমাদের সুন্দর একটা আমার খুবই ভালো লেগেছে সবচেয়ে যে আমাদের আজকের লাইভের বিষয়বস্তু ছিল বর্তমান সময়ের তরুণ উদ্যোক্তাদের কার্যক্রম। এই আজকে কিন্তু দেখা যাচ্ছে যে 99% নারীরাই হয়েছে উদ্যোক্তা। বেশিরভাগ মানে দেখা গিয়েছে। পাশাপাশি কিন্তু ছেলেরা এসছে। কিন্তু রোকসানা ইয়াসমিন নাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আহ দর্শকবৃন্দ, রত্না রোজ কোনো কারণে হয়তো বা আমাদের সেটের সংযোগের বাহিরে চলে গিয়েছে। আহ আমরা আশা করি রত্না রোজ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক। আমাকে কি শুনতে পাচ্ছেন? কেউ একটু রেসপন্স করেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি আচ্ছা, দর্শকবৃন্দ, রত্না রোজ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে এসে উপস্থিত হোক, আমরা সেটাই আশা করছি। দর্শকবৃন্দ, এই যে রত্না রোজ যে বলছিল যে নারী উদ্যোক্তা, আজকে আমাদের অনুষ্ঠানের যে বিষয়বস্তু ছিল বর্তমান সময়ে নারী উদ্যোক্তাদের কার্যক্রম। তো বিষয়বস্তুটি এমন একটি বিষয়বস্তু এখানে নির্ধারণ করা হয়েছে বর্তমান সময়ে। আমরা বর্তমান সময়ে কি করছি, আমরা বর্তমান সময়ে কিভাবে উদ্যোক্তা হচ্ছি, সেই বিষয়বস্তুটি কিন্তু আজকে তুলে ধরা হয়েছে। আজকে দেখেন দর্শক, আপনি একজন নারী, তো আপনি একটি কথা চিন্তা করে দেখেন যে আমি কি পারি। আমরা একটা কথা সবসময় বলে থাকি, আমি পারি, আমিই পারি। আপনাকে যে সুতার কাজ করতে হবে তা কিন্তু নয়, আপনাকে যে পেপার ওয়ার্কিং করতে হবে তা কিন্তু নয়, আপনাকে বুটিক্স করতে হবে, আপনাকে এই করতে হবে সেই করতে হবে তা না। আপনি কি পারেন, একজন সেটা করতেছে, আপনাকেও যে সেটাই করতে হবে তা কিন্তু নয়। আপনি একটু চিন্তা করেন যে আমি কি পারি, আমার কি প্রতিভা আছে, আমি করতে পারি, আমি ক্রাফটিং করতে পারি, আমি বিভিন্ন ক্রাফটিং করতে পারি, আমি সুন্দর একটা কাগজের ফুল বানাতে পারি। সেটাই হতে পারে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। আপনি সেখান থেকেই পেতে পারেন জীবনের দিশা। তো দর্শক, বিশেষ করে নারী দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি, দর্শক আপনারা আজকে একটু চিন্তা করবেন যে আসলে আমি কি পারি, আমি আমার দ্বারা কি সম্ভব। আপনি নিশ্চয়ই কিছু পারেন। দুনিয়াতে যখন আমরা আসি তখন কিন্তু কেউ প্রতিভাবান হয়ে পৃথিবীতে আসে না। আমরা সবাই শিশু হিসাবে জন্মগ্রহণ করি, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করি। প্রতিভা বিকাশিত হয় সময়ের সাথে সাথে। তো আপনার কি প্রতিভা আছে সেটা আজকে আপনি তুলে ধরেন সমাজের সামনে, আপনি উঠে যান একজন রোল মডেল হিসাবে। আজকে আপনাকে দেখে, যেমন আমাদের অতিথি বৃন্দদেরকে দেখে আমি আমি নিজে আহ আশা পাচ্ছি, ভরসা পাচ্ছি যে না, ঠিক আছে, আমি পারবো। আপনিও কেন আশা পাচ্ছেন না? আপনিও আশা পাবেন যে আপনিও পারবেন। দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রোকসানা ইয়াসমিন নাহিদ, উনি এত ভালো বলেছেন যে আরেকটি প্রশ্ন উনার কাছে আমার জানতে ইচ্ছা হচ্ছে। শুধু আমার নয়, মনে হচ্ছে এই প্রশ্নটি আমাদের দর্শকবৃন্দর, আমার পুরো বাংলাদেশের, আমার যারা নারী উদ্যোক্তা আছে, আমার মনে হচ্ছে সবার পক্ষ থেকে এই প্রশ্নটি আজকে আমি রোকসানা ইয়াসমিন নাহিদকে করতে যাচ্ছি। আপনাকে একটি প্রশ্ন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। দর্শকবৃন্দ, আমাদের রত্না রোজ এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। রত্না, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনি রোকসানা ইয়াসমিন নাহিদকে প্রশ্ন করুন। দুঃখিত দর্শকবিন্দু। আসলে নেট প্রবলেমের কারণে আমি কিছুক্ষণের জন্য বিরতি হয়ে গিয়েছিলাম। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোগী মৌমিতা বাগচি। তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে এই পুরো লাইভটাকে প্রাণবন্ত করে রেখেছে। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমার সকল তরুণ উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের। আমি এখন চলে যাব আবারও মানে রুকসানা ইয়াসমিন নাহিদ এর কাছে। রুকসানা ইয়াসমিন নাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। আপু, আপনি তো একজন সফল নারী উদ্যোক্তা। খুব অল্প পরিসরে আমার যতদূর জানা আপনি খুব অল্প সময়ে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গিয়েছেন। এইজন্য আপনাকে আবারও আমি মানে শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার জন্য। এই একজন সফল উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্রগুলো কি কি বলে আপনি মনে করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ রত্নারোজ তোমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে একজন সফল উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্র কি? সবাই কিন্তু চায় কিছু করবে, হ্যাঁ,
কিছু করবে, একজন উদ্যোক্তা হবে। তা উদ্যোক্তা হওয়ার কিন্তু কোনো সময়কাল নেই। যে কেউ যে কোনো মুহূর্তে কিন্তু একজন উদ্যোক্তা হতে পারে। আমার কথাই যেমন বলি, আমি ২০০৮ সালে লেখাপড়া শেষ করছি। ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ১৩ বছর কিন্তু একজন সুগৃহিণী হিসেবে নিজেকে পরিচয় দিছি। হ্যাঁ? এখন আমি যে আজ ১৩ বছর লেখাপড়া শেষ করার ১৩ বছর পরে নিজেকে একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রকাশিত করব, আত্মপ্রকাশ করব, আসলে আমি চিন্তা করিনি। এটা হয়তো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং পারিবারিক সাপোর্ট, বিশেষ করে আমার বন্ধুদের সাপোর্ট। আমি এই কথাটা না বললেই নাই। আমি প্রত্যেকটা লাইভে আমি এই কথাটা বলি। আমার মূলত আজ একজন নারী উদ্যোক্তা হয়ে সফল কতটুকু হয়েছে আমি জানি না। তবে আমি একজন নারী উদ্যোক্তা হয়ে যে আত্মপ্রকাশ করেছি আমার বন্ধুদের কারণেই কিন্তু। কারণ আমার বন্ধুদের অনুপ্রেরণায় আমি একজন নারী উদ্যোক্তা হয়েছি এবং এতদূর এসেছি। এজন্য আমার সকল বন্ধুকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিলে অবশ্য তাদেরকে ছোট করা হয়ে যাবে। আমি তাদেরকে ছোট করি না। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে তাদের কারণে আমি আজকে আমার এই প্ল্যাটফর্মটা তৈরি করতে পেরেছি এবং আমাকে এত মানুষ চিনছে। কুষ্টিয়াবাসী আমাকে এতদিন এক নামে চিনত। কিন্তু কুষ্টিয়াবাসী আজকে আমাকে নতুনভাবে চিনছে। এতদিন চিনত অমুকের মেয়ে, অমুকের স্ত্রী এই হিসেবে চিনত, অমুকের মা। কিন্তু আজকে সবাই আমাকে চিনে আমি একজন নারী উদ্যোক্তা। তো যাই হোক, আসলে একজন নারী মানে একজন সফল উদ্যোক্তা হতে গেলে আসলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার ভিতরে চ্যালেঞ্জ মোকাবেলা, সময়ের সাথে নিজেকে বদলানোর মানসিকতা, সময়োপযোগী ব্যবসা শনাক্তকরণের ক্ষমতা, সঠিক পরিকল্পনা, অর্থায়ন ও নেটওয়ার্কিং করার ক্ষমতা থাকলে যে কেউ একজন সফল উদ্যোক্তা হতে পারবে। তা একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য নিজের কাজের প্রতি কিন্তু আবেগ আর মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে কিন্তু সফল উদ্যোক্তা হওয়া যাবে না। তারপরেও আরো বিষয় আছে। সফল উদ্যোক্তার মূল মন্ত্রই হচ্ছে তোমার আত্মবিশ্বাস। নিজের ভিতরে যদি আত্মবিশ্বাসটা না থাকে তাহলে কিন্তু সফল হওয়া যাবে না। আমার আত্মবিশ্বাসই থাকলো না যে আমি এই কাজটা পারবো। আমি এই কাজটা পারবো, করতে পারবো, আমি সফল হব, বিজয়ী হব। আমার ভিতরে যদি সেই আত্মবিশ্বাসটা থাকে, সেটা যেটা নিয়ে আমি কাজ করি। আমি লেখাপড়ার কথাই যদি বলি, কেউ যদি লেখাপড়ায় চিন্তা করে যে আমি A+ পাবোই, আমাকে পেতে হবে। এই আত্মবিশ্বাস নিয়ে যদি কেউ পড়াশোনা করে, মনোনিবেশ করে পড়াশোনার প্রতি, তাহলে সে কিন্তু A+ পাবেই, সেই বিষয়ে সফল হবে। তা সেরকম আমরা যে সফল উদ্যোক্তা হব, সেই কিছু করব, তার জন্য আমার ভিতরে যে আত্মবিশ্বাসটা থাকতে হবে, এইটার যদি ঘাটতি পড়ে যায় তাহলে কিন্তু সম্ভব না। অবশ্যই ১০০% আত্মবিশ্বাস নিয়ে আমাকে তৈরি হতে হবে এবং আত্মবিশ্বাস নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমি সফল উদ্যোক্তা হতে পারবো। পজিটিভ বিষয়ে নিজেকে এবং দলকে কেন্দ্রীয়করণ করে রাখতে হবে। আমাকে সবসময় পজিটিভ ভাবতে হবে। আমি কাজ শুরু করার আগে কেন ভাববো? আমি পারবো না, আমি হেরে যাবো কেন ভাববো? আমি চেষ্টা করি, আমি পজিটিভলি চেষ্টা করি, আমি পারবো, আমি বিজয়ী হব, আমি জয়ী হব। অবশ্যই আপনার সফলতা আসবে। সময়ের সদ্ব্যবহার করতে হবে। হ্যাঁ, সময়ের সদ্ব্যবহার যদি না করা যায়, তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। কারণ নদীর স্রোত এবং সময় কিন্তু কারো জন্য বসে থাকে না। এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। বর্তমান সময়ে আপনি কোন জিনিসটার চাহিদা বেশি, কোন বিষয়ে কাজ করলে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনি সেই সময়ের সদ্ব্যবহারটা করেন, তাহলেই একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। বিপরীত পরিস্থিতিতে শক্ত হয়ে মোকাবেলা করা। হ্যাঁ, আমি যখন একটা কিছু শুরু করব, আমি হেরে যেতে পারি, আমি অসফল হতে পারি। তার জন্য কেন আমি ভেঙে পড়ব? ভেঙে পড়া যাবে না। আপনাকে যেখান থেকে আপনি ভেঙে পড়েছেন, সেখান থেকে আপনাকে আরো বেশি শক্তি নিয়ে, মনোবল নিয়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনাকে বলতে হবে, "না, আমি পারবো। এই যে বিপরীত পরিস্থিতি আমার উপর দিয়ে গেছে, এই পরিস্থিতিটাকে আমি আমার আমার মানে আমি প্রতিকূলে নিয়ে আসবো। আমার অনুকূলে নিয়ে আসবো প্রতিকূল সময়টাকে।" তাহলেই আপনি সফল হতে পারবেন। সবথেকে দামি হলো লেগে থাকা বা হার না মানা মনস্তাত্ত্বিক স্বভাব রাখা। ওই যে বললাম, হার মানা যাবে না। আর লেগে থাকতে হবে। আজ সেল হচ্ছে না কেন? আমি যখন ১ম ব্যবসা শুরু করি, আমি যখন ১ম উদ্যোক্তা জীবনে আমি পা রাখি, আমি কিন্তু অ্যা ২.৫ মাস আমি কিন্তু কোনো পণ্য সেল করতে পারি নাই।
তবু কিন্তু আমি লেগেছিলাম। আমার মনে একটা আত্মবিশ্বাস ছিল, শক্তি ছিল যে আমি একদিনকে অবশ্যই আমি জিতবো, বিজয়ী হব এবং আমি সফল হবই। হ্যাঁ, আমি এপ্রিল মাসের থেকে শুরু করেছিলাম কাজ করা। এই ২১ সালের এপ্রিল মাস থেকে। আমি জুন মাসের ১৭ তারিখে ১ম আমি অর্ডার পাই। জুন মাসের ১৭ তারিখে ১ম আমি অর্ডার ডেলিভারি দিই। তাহলে এপ্রিল, মে, জুন, জুনের ১৭ মানে প্রায় ২.৫ মাস আমাকে বসে থাকতে হয়েছে। আমি কিন্তু কোনো কাজ পাইনি। আমি কিন্তু হেরে যাইনি। আমি হেরে যাইনি। আমি ওই যে জুন মাসের ১৭ তারিখ থেকে আমার পথ চলা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমার পথ চলা চলছে। আশা করি এভাবে আমার পথ চলবে এবং আরো সফলতার সাথে। আমি যতটুকু সফল হয়েছি এর চেয়ে ২ গুণ ৩ গুণ সফলতার সাথে আমি আরো এগিয়ে যাব। এগিয়ে যেতে পারবো আমি। আমি আশা করি। তাই সবাইকে এভাবে করে এগিয়ে যেতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে। সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে কিন্তু হবে না। সে ছোট স্বপ্ন দেখা না। বড় স্বপ্ন দেখি। বড় স্বপ্ন দেখতে তো আমার অসুবিধা নাই। কেউ তো আমার স্বপ্নটাকে কেড়ে নিবে না বা ভেঙে দিবে না। আমার স্বপ্ন আমি আমার মনে দেখব। মনে দেখব যে আমি এটা করব, ওটা করব। সেদিনকে একজনের সাথে কথা হচ্ছিল। সে আমাকে বলল যে স্বপ্নটা এমন হবে, তুমি যদি স্বপ্ন দেখো যে তোমার একটা গাড়ি থাকবে, কার গাড়ি থাকবে? তাহলে অবশ্যই তুমি একটা মোটরসাইকেল কিনতে পারবে। আর তোমার মনে যদি স্বপ্নটা থাকে যে আমি একটা মোটরসাইকেল কিনবো, অবশ্যই তুমি একটা সাইকেল কিনতে পারবে। তো আমাদের স্বপ্নটাকেও সেভাবে দেখতে হবে। তার কথাটা আমি ভাবলাম আসলেই কিন্তু সে অনেক ঠিক কথা বলছে। কথাটার ভিতরে কিন্তু অনেকটা লজিক আছে। এইজন্য স্বপ্ন দেখতে হবে অনেক বড়। হোক না কেন? আমি চেষ্টা করি স্বপ্ন দেখতে তো আর অসুবিধা নাই। অবশ্যই একদিন আল্লাহ চাহে তো আমার সেই স্বপ্নটা এত বড় স্বপ্নে পরিণত হবে। স্বপ্নটা আমি বাস্তবে পরিণত করতে পারবো। তারপরে আছে সফল উদ্যোক্তা হওয়ার ভীষণ পিছনে ডিসিপ্লিনারি শিক্ষার উপরে জোর দেয়া। এখন ইন্টারডিসিপ্লিনারি শিক্ষাটা কি? এখন ইন্টারডিসিপ্লিনারি শিক্ষাটা হচ্ছে যে আমি যে বিষয়ে পড়াশোনা করছি, সেই বিষয় বা সেই বিভাগ বাদে অন্য বিভাগের বিভাগের অন্য বিষয়ের প্রতিও মানে কিছু জানা, কিছু শিক্ষা নেয়া। যেমন ধরেন যে একজন বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের বিষয় পড়ছে, তাকে কিন্তু এই মানবিক এবং কমার্সের কিছু বিষয়ের উপরে তাকে জানতে হবে। হ্যাঁ? কিছু বিষয়ের উপর জানতে হবে। আবার আবার যারা মানবিক এবং বিজ্ঞানের ছাত্র বা বিষয়ের উপর পড়াশোনা করছে, তাদেরকে অন্তত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে হবে। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞান বিষয়ে জানি। কিন্তু আমি কিন্তু যখনই আজকে এই একজন উদ্যোক্তা হয়ে আত্মপ্রকাশ করেছি, আমি কিন্তু এখন কিন্তু ম্যানেজমেন্টের কিছু বিষয় পড়ি। ব্যব আ ম্যানেজমেন্টের কিছু বিষয় আমি পড়ি। কারণ এম আমি ম্যানেজমেন্টের বিষয়গুলো যদি না পড়ি তাহলে কিন্তু আমার ব্যবসার প্রসার করতে পারব না। এইজন্য আমি কিন্তু মাঝে ম্যানেজমেন্টের বিষয়গুলি পড়ি, বইগুলি পড়ি YouTube দেখে। YouTube দেখে পড়ি। আবার বাজারেও অনেক বই সকল কিনতে পাওয়া যায় ম্যানেজমেন্ট বিষয়ে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এগুলি পড়তে পারেন। ওই যে বললাম ইন্টারডিসিপ্লিনারি শিক্ষা। এজন্য যে কমার্সের বা মানবিকের আর্টসের স্টুডেন্ট তাকে বিজ্ঞানের বিষয়ের উপরে পড়তে হবে। বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে। আর বিজ্ঞানের স্টুডেন্টদেরকে মানবিক, আর্টসের এবং অ্যা এই কি বলে কমার্সের বিষয়ের প্রতি একটু পড়াশোনা করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ ব্যবসার উপরে সফলতা আসবে। দক্ষতা অর্জনের প্রচেষ্টা করতে হবে। আপনাকে কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করতে হবে মানে আপনার প্রত্যেকটা কাজে ওই যে বললাম সৃজনশীল মানসিকতা মনোভাব থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ের প্রতি সে আপনি মানে খাবার নিয়ে কাজ করেন আর কাপড় নিয়ে কাজ করেন। যেটা নিয়েই কাজ করেন। আপনি যদি একটা কাপড় নিয়ে কাজ করেন, জামা নিয়ে কাজ করেন, আপনাকে কিন্তু সেই জামাটা সময়ের সাথে কি চাচ্ছে, সেই হিসেবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে এইভাবে এই জিনিসটা তৈরি করলে এখন এই জিনিসটা সময় উপযোগী। এইভাবে যদি আমি মানে জামাটা তৈরি করি বা আমার খাবারটাকে তৈরি করি তাহলে হয়তো এটা হবে। এজন্য দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতার ভিতরে অবশ্যই সৃজনশীলতার ছাপ থাকতে হবে। অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করা। হ্যাঁ, একজন সফল উদ্যোক্তা হতে হলে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন অভিজ্ঞতা মানে কি আমি একজনের পিছনে কাজ করব। তাহলে তো আমার চাকরি হয়ে গেল। এখন কারণ চাকরির জীবনে আমি যেখানেই অ্যা অ্যা অ্যাপ্লিকেশন করতে যাই আমাকে বলে অভিজ্ঞতা সম্পন্ন কিনা তাদের অগ্রাধিকার বেশি। এখন আমার এই ব্যবসায়িক ক্লাবেও যদি বলে যে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করো, অভিজ্ঞতা নাও তাহলে কেমন হবে? তাই না? কিন্তু না, এই বিষয়টা কিন্তু জরুরি। অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে তা বিভিন্ন ক্ষেত্র থেকে। আপনি একজনের কাছে থেকেও কিন্তু অভিজ্ঞতা নিতে পারেন। হয়তো আপনার সেক্টরের একজন কাজ করছে। হ্যাঁ? আমি যদি বলি আমি যেহেতু বেকিং আইটেম কেক নিয়ে হোমমেড কেক নিয়ে কাজ করি।
আমি কিন্তু প্রচুর ভিডিও দেখি, ইউটিউবে কিন্তু ভিডিওগুলি দেখি আমি। দেশি বিদেশি অনেক ভিডিও দেখি, যদিও আমি পারি। আবার আমার সাথে যারা কাজ করছে আমার কুষ্টিয়া, যেমন তুষি, সাবরিনা আক্তার পূর্বা তুষি, ও আর আমি কিন্তু হোমমেড কেক নিয়েই কাজ করি। কিন্তু আমরা দুজন কিন্তু এত পরিমাণ মিল আমাদের ভেতরে, আমরা দুজন কিন্তু আমার সমস্যা হলে আমি তুষির সাথে আলোচনা করি যে, "তুষি এই বিষয়টা কি?" তার কাছ থেকে আমি অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। আবার তুষিও কিন্তু কোনো সমস্যায় পড়লে বা কোনো বিষয়ে পড়লে আমার কাছ থেকে অভিজ্ঞতা নেয়, সমাধান করার চেষ্টা করে। তো এরকম করে কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করতে পারি। তাহলেই কিন্তু সফল হওয়া যাবে। নেটওয়ার্কিং, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমান সময়ে নেটওয়ার্কিংটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই নেটওয়ার্কিং এ যদি না করতে পারো, মানুষের সাথে মিশে যদি নেটওয়ার্কিং করতে না পারো, মানুষের সাথে যদি সম্পর্ক তৈরি করতে না পারো, তাহলে কিন্তু সফল হওয়া যাবে না। এজন্য আমাকে প্রচুর মানুষের সাথে মিশতে হবে। আমার মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মূল কথা বিজ্ঞজনের সাথে থাকতে হবে। এখন বিজ্ঞজন মানে বড় লোক তা না। যে সফল উদ্যোক্তা, এমন একজন সফল উদ্যোক্তার সাথে আমাকে থাকতে হবে। আমাকে তার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। সে কিভাবে সফল হয়েছে, তার সে বিষয়গুলি আমাকে ফলো করতে হবে, জানতে হবে। তাহলে কিন্তু আমি ইনশাআল্লাহ সফল হবই। সফল হতে বাধ্য। সাথে আরেকটা আছে, আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি, এই কাজের প্রতি ভালো লাগা থাকতে হবে। এই ভালো লাগা, ভালোবাসা যদি না থাকে, তাহলে কিন্তু আমি সফল হব না। আমি কেক নিয়ে কাজ করছি, আমি তাচ্ছিল্যের সাথে, "ওর একটা কেকই তো, একটা জামাই তো।" এরকম করলে হবে না। আমি মন থেকে ভালোবেসে কাজ করব। মন থেকে যদি আমি ভালোবেসে কাজ করি, অবশ্যই সেই জিনিসটা সফল হবে এবং ভালো হবে। সবাই সেটাকে সাদরে গ্রহণ করবে। আমি যদি মন থেকে কাজ না করি, অনেক সময় বলে যে, "আজকে মন খারাপ, আজকে হলো কাজটা ভালো হয়নি।" আসলে কিন্তু মনটাকেও কিন্তু খুশি রাখতে হবে। আমি একজন সফল উদ্যোক্তা হব, আমার মনকে কিন্তু খুশি রাখতে হবে। মনকে কিন্তু প্রফুল্ল রাখতে হবে। মন যদি আমার প্রফুল্ল না থাকে, খুশি না রাখে, আমার সেই কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আমি সফল হতে পারব না। আমার কাজটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্যে যেই আমরা উদ্যোক্তা হতে চাই না কেন, একজন সফল উদ্যোক্তা হতে চাই না কেন, আমাদের এই বিষয়গুলি অন্তত, আমি যে বিষয়গুলি বললাম, অন্তত এই বিষয়গুলি সবাই একটু মাথায় রাখবেন। একটু নিজেরা ভাববেন যে এই বিষয়গুলি আমি আজকে বলছি। আমার সাথে আজকে উপস্থিত যারা আছে, যে ৪ জন গেস্ট উপস্থিত আছে এবং সাথে আমার যে ২ জন সঞ্চালিকা আছে, রত্না রোজ এবং মৌমিতা বাগচি আছে। আমি তাদেরকেও বলব, তোমরাও তো কিছু একটা করো। নিজেরাও একজন নারী উদ্যোক্তা হয়েছো। তোমরাও এই বিষয়গুলি ভাববা। হ্যাঁ, যে আমি যে কথাগুলি বললাম, আসলেই তো একজন সফল উদ্যোক্তার পিছনে আমি তো স্বল্প সময়ে অল্প কয়েকটা বিষয় বললাম। এর বাহিরেও কিন্তু অনেক বিষয় আছে, অনেক জিনিস আছে যেগুলি একজন সফল উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্র। হ্যাঁ? এই বিষয়গুলি ভাবতে হবে। তাহলেই কিন্তু আমি সফল উদ্যোক্তা হতে পারবো ইনশাআল্লাহ, এবং ঘরে এরকম সফল উদ্যোক্তা তৈরি হবে। আর আমি সফল উদ্যোক্তা কিন্তু একদিনে তৈরি হব না। আমাকে কিন্তু লেগে থাকতে হবে। আমাকে ১ মাস, ২ মাস, বছর, ১ বছর, ২ বছর, এমনকি ১০ বছরও লাগতে পারে। হতে পারে আজ আমি যেখানে ছিলাম, ওই যে বললাম, কেউ হলো মানে অনেকে মেধাবী হয়ে, মানে অনেক উদ্যোক্তা মেধাবী হয়ে জন্মায়। তারা অতি দ্রুত সফল হয়ে যায়। আর অনেকে কিন্তু এত দ্রুত মেধাবী হয়ে জন্মায় না। তাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করে এই সফলতা অর্জন করতে হয়। এইজন্যে একজন সফল উদ্যোক্তা হতে হলে নিজের কাজকে ভালোবাসতে হবে। আমি যতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলি অন্তত মেনে চলতে হবে। তাহলেই আমরা একজন সফল উদ্যোক্তা তৈরি করতে পারবো। আমাদের দেশ ও জাতি এই সফল উদ্যোক্তাদের নিয়ে একদম গর্বিত হবে এবং এগিয়ে যাবে দেশ। আশা করি এভাবে করে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে এসব সফল উদ্যোক্তাদের নিয়ে। ধন্যবাদ রত্না রোজ তোমাকে। অসংখ্য ধন্যবাদ রোকসানা ইয়াসমিন নাহিদ কে। তাও চমৎকারভাবে উপস্থাপন করেছে যে একজন সফল উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্র। আমার অনেক ভালো লাগছে। আমি যেহেতু নিজেও কিন্তু একজন উদ্যোক্তা। আমি নিজেও একজন উদ্যোক্তা। আমার অনেক ভালো লাগে যখন কেউ আমাকে বলে যে, "আপনি রত্না রোজ, আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন।" এটা কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। এই যে সেটা কিন্তু নাহিদ আপু বলল যে নিজের পরিচয়। আসলে নিজের পরিচয়। আমরা কিন্তু মেয়েরা সবসময় পড়ে বাবার ঘরে থেকেছি, বাবার পরিচয়ে বড় হয়েছি। আবার যখন স্বামীর ঘরে যাই, স্বামীর পরিচয়ে। তারপরে যখন বয়স হয়ে যায়, ছেলে-মেয়ের আন্ডারে চলে যায়, তখন আবার কিন্তু আমার অমুকের মা বা তখন কিন্তু ছেলে-মেয়ের।
আমাদের নিজস্ব যে একটা পরিচয় আছে সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। এই করোনাকালীন সময়ে কিন্তু এই উদ্যোক্তা জীবনে এসে নিজের একটা পরিচয়, নিজের নাম আছে, এটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আর আরেকটা আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে আবেগ এবং মনোমানসিকতাটা হচ্ছে আবেগের যে মানসিকতা সেটা হচ্ছে কি করতে হবে? 0 আসলে তাই। আবেগ দিয়ে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম বিচিক থেকে। তো সেখানে বলেছিল যে আপনি যদি আপনার প্রোডাক্টটা আ মানে আপনি যদি আপনার প্রোডাক্টটা ইউজ করেন বা আ কাউকে গিফটও করেন, সেই টাকাটাও কিন্তু আপনার ব্যবসায় আপনাকে দিতে হবে। সেটা আপনি ওনার বলে যে আপনি এমনি ইউজ করবেন সেটা না। সেটা তাহলে বিজনেস হলো না বা আপনি একজন উদ্যোক্তা হলেন না। আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ আমাদের ৪ জন যে তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা আছে। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আমার মনে হয় আমাদের দর্শকবৃন্দরা অনেকেই যারা নতুন উদ্যোক্তা হওয়ার চিন্তা করছেন, তারা কিন্তু অনেক উপকৃত হবে। আমাদের এই লাইভটাকে দেখে এবং জানলাম যে আমরাও আসলে হতে চাই তুষি, নাহিদ, কখনো ঐশী এদের মতো একজন সফল উদ্যোক্তা। লাখপতি খাতে আমরাও নাম লিখতে চাই। এই আত্মবিশ্বাসটা নিয়ে এগিয়ে যান, কাজ শুরু করেন, লেগে থাকুন। হতাশা নয়, জাস্ট একটু ধৈর্য ধরে লেগে থাকুন, ইনশাআল্লাহ ফল আসবেই। আর আমরা তো জানি আমাদের এই যে ইসলামে আছে যে ধৈর্যের ফল হচ্ছে সুমিষ্ট। ধৈর্য হচ্ছে এমন একটা গাছ যেটা সারা গায়ে কাঁটাযুক্ত, কিন্তু এর ফলটা হয় সুমিষ্ট। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি। আমি রত্নারোজ, সবাই আবার কোনোদিন ইনশাআল্লাহ দেখা হবে। আবার নতুন কোনো টপিকস নিয়ে আ নতুন কোনো অ মানে উদ্যোক্তা হোক এবং নতুন কোনো অভিজ্ঞ মানুষ নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের মাঝে। এখন আমি চলে যাচ্ছি আমার সহযোগী মমিতা বাগচির কাছে। ধন্যবাদ সবাইকে। রত্নারোজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা তো ইতিমধ্যে অনেক উপকৃত হয়েছেন এবং আমাদের সাথে ৪ জন বিশিষ্ট সফল নারী উদ্যোক্তা ছিলেন। সাবরিনা ইয়াসমিন, পূর্বা তুষি ছিলেন, ঐশী খান ছিলেন, যিনি চমৎকারভাবে আপনাদের মাঝে উদ্যোক্তা কিভাবে হওয়া যায় এবং উদ্যোক্তার মূল মন্ত্র কি, সেই বীজ আপনাদের মনে আজ বপন করে দিয়েছেন রোকসানা ইয়াসমিন, নাহিদ এবং ছিলেন আজমিরা খাতুন। আমাদের এই ৪ জন অতিথি আজকে সুন্দরভাবে তাদের উদ্যোক্তা কিভাবে হতে হবে আপনাদেরকে সফলভাবে সহযোগিতা করেছেন। দর্শক, আমি একটি কথা দিয়ে শেষ করতে চাচ্ছি, যে আমি একটা মেয়ে, একটি কথা না আমাকে খুব ভাবায় মাঝে, যে যখন আমি ছোট, যেভাবে বলে গেলেন রত্নারোজ, আমি কথাটি ওইভাবেই বলছি যে যখন আমি ছোট, আমি কি বলি যে আমার স্কুলে গেলে আমি বলি যে আমার বাড়ি ওইটা আমার বাবার বাড়ি। ঠিক আছে? তখন যখন স্বামীর ঘরে চলে যাই, তখন কি বলি? বলে তোমার বাড়ি কোনটা? কোথায়? বলি এই যে অমুক জায়গা আমার শ্বশুর বাড়ি, অমুক জায়গা আমার বাবার বাড়ি। আপনার বাড়ি কোনটা? একবার একটু চিন্তা করেন তো, যে ওইটা আমার বাড়ি। আপনি নিজে একটা বাড়ি করেন। আজকে আমি আপনাকে বলে যাচ্ছি ওইটা আপনার বাবার বাড়ি, ওইটা আপনার শ্বশুর বাড়ি। আপনার বাড়ি কোনটা? আজকে আমি আশা করি এখানে অনেক নারী এই প্রশ্নের উত্তর আমাকে ১০-২০ বছর পরে দিবে, যে মৌমিতা বাগচি, আমার একটা বাড়ি হয়েছে। নেম প্লেটটা থাকুক না আপনার নামে, যে এই বাড়িটা আমার। তো দর্শক, সব বাধা বিঘ্ন অতিক্রম করে একজন সফল নারী হওয়ার চেষ্টা করেন। আপনারা দেখবেন যে আমাদের যে নারী জাগরণের অগ্রদূত ছিল বেগম রোকেয়া, উনি কি বাধা পায়নি? উনাকে বাধা বিপত্তি ছিল না? উনি কিন্তু সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠে আমাদের নারীদেরকে নতুন পথের আলো দেখিয়েছিল বলে আজকে আমরা এখানে ৬ জন মেয়ে আজকে বসে আমরা এখানে আপনাদেরকে বোঝাতে পারতেছি। তো আপনিও সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে নারী জাগরণের মূল মন্ত্রে আপনি অগ্রসর হন এবং আপনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। আপনি যেটাই পারেন আপনি সেটাই করেন। লেগে থাকুন। রোকসানা বলেছেন যে লেগে থাকুন, ভালোবাসা থাকুক। যে আমি এই কাজটা পারি। আর লোকে বলতেছে, "এ কি করেছো তুমি? ভালো হয়নি তো।" না, আমার জিনিস ভালো হয়েছে। ভালো হয়নি কে বলল? ভালো হবে। আমি ভালো করার চেষ্টা করব। ভালোবাসা রাখেন, নিজের প্রতি, নিজের কাজের প্রতি ভালোবাসা রাখেন, দেখবেন একসময় আপনিও সফলতার সফলতার শীর্ষে পৌঁছাবেন। আজকে আমি বলতেছি রোকসানা ইয়াসমিন, নাহিদ আপু, আপনি খুব ভালো বক্তব্য করেছেন, খুব ভালো বুঝিয়েছেন। কালকে আমি বলব যে আপনি খুব ভালো বুঝিয়েছেন। সেইভাবে নিজেকে প্রস্তুত করেন যাতে আমি আপনার জন্য প্রশংসা করতে পারি। প্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে আমি লাইভ প্রোগ্রামটি শেষ করতে চাচ্ছি। আমি সর্বশেষে একটি কথা বলে রাখতে চাচ্ছি যে আপনি পারেন।
আপনি অবশ্যই পারেন। আমরা আপনাকে বলছি আপনি পারেন, আপনি পারবেন, আপনি কিছু করেন, আপনি অবশ্যই পারবেন। দর্শক, আমি লাইভ প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি। আমি পুনরায় ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। আজকে আমাদের ৪ জন বিশিষ্ট নারী উদ্যোক্তা ছিলেন। তারা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন। সেই পদ্ধতি, সেই পথটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের কারিগরি সহযোগিতায় ছিলেন হাসানুর রহমান সুমন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সম্পাদক কবির নাজ রাজ এবং আমার সাথে সহযোগিতায় ছিলেন রত্না রোজ। দর্শকবৃন্দ, আমি মৌমিতা বাগচি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।